নমস্কার বন্ধুরা, বৈদিক অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে গল্পটি আমি পাঠ করে শোনাবো সে গল্পটি নেওয়া হয়েছে বিশ্বশ্রেষ্ঠ গোয়েন্দা সমগ্র থেকে। গল্পটির নাম খুনি কে, লেখক খগেন্দ্রনাথ মিত্র। তো চলুন শুরু করি আজকের গল্প, খগেন্দ্রনাথ মিত্রের খুনি কে। অমল ও সুরেশ দুই বন্ধু। সুরেশ থাকতো পেশোয়ারে, এসেছে কলকাতায় বেড়াতে। উঠেছে অমলের বাড়ি। বাড়িতে অমল থাকে একা, দোতলা বাড়ি। অমল অনেক টাকার মালিক, পৈতৃক সম্পত্তি তো পেয়েছে। মাতৃক অর্থাৎ দাদামশাইয়ের খান্দুই বাড়িও মাস কর্তক হলো তার হাতে এসেছে। এক মামা, সেও আবার পাতানো। টাকা পয়সা পেলেও অমলের মাথা ঠিক আছে, সে বাবুগিরি করে না। শখের মধ্যে যা দেখা যায় তা হচ্ছে বই কেনা, কেবল কেনা নয়, সে সঙ্গে পড়াও। সে উত্তর ভারতে বেড়াতে গিয়ে সেবার পেশোয়ারে সুরেশের বাড়িতে অতিথি হয়েছিল। সুরেশ সেখানে রেলে চাকরি করে, মাইনে যা পায় তা বেশ। সেখানে খাতিরও খুব, অনেকদিন বাংলাদেশ ছাড়া, তাই কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে। সে রাতে একটা বিশ্রী শব্দে সুরেশের ঘুম ভেঙে গেল, কিন্তু ঘুমের ঘোরটা গেল না। সে প্রথমে বুঝতে পারলে না কোথায় আছে। পরক্ষণেই তার মনে জড়তা কেটে গেল, বুঝতে পারলে সে আছে অমলেরই বাড়িতে। কিন্তু শব্দটা কিসের? সম্ভবত ঝড়ের। ঝড়েই যেন জানলা দরজার পাল্লা দড়াম করে বন্ধ করলো, কিন্তু তারপরও সেই রকম শব্দ হতে লাগলো। শীতকাল, তাই সুরেশের দরজা জানলা বন্ধই ছিল, কিন্তু শীত গ্রীষ্ম সবসময়ই অমলের জানালা খুলে শোবার অভ্যাস। সে বলতো, জানালা বন্ধ করে শুলে আমার দম আটকে যায়। শব্দটা যেন সুরেশেরই ঘরখানের নিচে হচ্ছে। তার ঘরের নিচে আছে অমলের পড়বার ঘর। হয়তো সে এখনো পড়ছে, অথবা জানালা খুলে রেখেই শুতে গেছে। পড়বার ঘরের পাশেই তার শোবার ঘর। এইসব ভেবে সুরেশ আবার ঘুমোবার চেষ্টা করল, কিন্তু ঘুম আর এলো না। থেকে থেকে শুধু শব্দই হতে লাগলো। সে উঠে সুইচ টিপে আলো জ্বাললে, ঘড়ি দেখলে রাত 2টো। আবার দরম করে শব্দ হলো। এরকম শব্দ হতে থাকলে ঘুমোনোই দায়। সুরেশ বিছানা ছেড়ে উঠল। মোটা আলনখানা গায়ে চটি জোড়া পায়ে দিয়ে ধীরে ধীরে সে দরজা খুলে বেরিয়ে গেল। দরজার পাশে সুইচ ছিল। সিঁড়ির মাথায় আলো ছিল। সে বারান্দা পার হতে সিঁড়ির আলো জেলে সিঁড়ি দিয়ে নিচে নামতেই পরিষ্কার বুঝতে পারলে শব্দটা কোথা থেকে আসছে। সুরেশ ঘরখানার দরজাটা টানতেই খুলে গেল। ঘরে তখনও আলো জ্বলছিল। অমল কি এখনো পড়ছে? না, সামনের দিকে তাকিয়ে তার হাত পা অসাড় হয়ে গেল, আর এক পাও নড়বার শক্তি রইল না। সে দেখলেই অমল কার্পেটের ওপর চিত হয়ে হাত দুখানা ছড়িয়ে পড়ে আছে। তার কপালে একটি ক্ষত, সেই ক্ষত থেকে রক্ত বার করে একটি লাল ধারায় কার্পেটে পড়ছে। ক্ষতটি দেখে সুরেশের মনে পড়ল, এরকম ক্ষত হয় রিভলভারের গুলিতে। সে দরজা ধরে দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলো, তারপর সেই অস্ত্রটি কোথায়। কিন্তু এদিক ওদিক তাকিয়ে সে কিছুই দেখতে পেল না। এটা খুন না আত্মহত্যা? আত্মহত্যা হলে অস্ত্রটা কাছেই থাকবে, খুন হলে খুনি সেটা নিয়ে গেছে। কিন্তু সুরেশ সাহসে ভর করে এগিয়ে গিয়ে অমলের পাশে হাঁটু গেড়ে বসল। সেই সময় অমল একবার চোখ মেলে তাকালো এবং তার ঠোঁট দুখানি কেঁপে উঠল। সে যেন কি ফিসফিস করে বললে। সুরেশ তার ওই দিকে ঝুঁকে
জিজ্ঞেস করলে, অমল, এ কি, কে করলে এ কাজ? অমল অতি কষ্টে ফিস ফিস করে বললে, সুরেশ, সে আমাকে খুন করেছে। পুলিশকে বলো যে ঠিক সেই সময় জানালায় এত জোরে শব্দ হলো যে অমলের ক্ষীণ কণ্ঠস্বর ডুবে গেল। সুরেশ আরও ঝুঁকে তার কানের কাছে মুখ নিয়ে বলল, আমি শুনতে পাচ্ছি না অমল, কে? কিন্তু অমলের কণ্ঠস্বর চিরদিনের মতো থেমে গেল। সুরেশের হাত পা আর চলল না। সে অশরীর মতো তার দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে রইল। কিন্তু একটু পরেই স্বপ্নের মতো মনে হলো সেখানে আরও কে এসে দাঁড়িয়েছে। সুরেশ তাকিয়ে দেখে দরজায় অমলের এক দুঃসম্পর্কীয় আত্মীয় দাঁড়িয়ে। সেও এসেছে দিন দুই হলো, শিলং থেকে কলকাতায়। নাম তার শরৎ। শরৎ বলিষ্ঠ, দীর্ঘকায় পুরুষ। সে জিজ্ঞেস করলে, কি হয়েছে সুরেশবাবু? অমলকে কেউ খুন করেছে, আপনি নিচে ওর সরকারকে জানান। আমি ততক্ষণ এইখানেই থাকবো। শরৎ তাড়াতাড়ি বেরিয়ে গেল। সে শুয়েছিল সুরেশের পাশের ঘরে। শরৎ ঘর থেকে বেরিয়ে যেতেই সুরেশ জানলাটা বন্ধ করে দিলে। টেবিলের ওপর টেলিফোন ছিল। রিসিভারটা তুলে নিয়ে পুলিশকে আসবার জন্য থানায় ফোন করলো। একজন ডাক্তারকে ওর সঙ্গে আনতে বলল। পুলিশ যখন এলো তখন হল ঘরে বাড়িরই কয়েকজন জমা হয়েছে। সব ঘরেই আলো জ্বলছে। এমনকি বাড়ির চারধারে যে বাগানখানি ছিল সেখানেও আলো জ্বলছিল। ডাক্তারকে নিয়ে পুলিশ তাড়াতাড়ি অমলের পড়বার ঘরে গিয়ে ঢুকল। ডাক্তার অমলকে পরীক্ষা করে গম্ভীরভাবে মাথা নাড়লেন। বললেন, বারুদের দাগ নেই, পিস্তলটাকেও তেমন দেখা যাচ্ছে না। এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে খুন। তবে বেশিক্ষণ আগে হয়নি, মিনিট 20 কি বড়জোর আধ ঘন্টা আগে হবে। দরজার কাছে যারা ঘোরাঘুরি করছিল দারোগাবাবু তাদের লক্ষ্য করে বললেন, সকলের আগে কে দেখেছে? সুরেশ সবাই গলা পরিষ্কার করে বললে, আমি যখন আসি তখন ওর নিঃশ্বাস পড়ছিল। কে খুন করেছে ও আমাকে বলবার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। তার আগে কি হয়েছিল জানি না, কেবল ঝড়ে ওই জানলাটা জোরে জোরে বন্ধ হচ্ছিল। সেই শব্দে আমার ঘুম ভেঙে যায়। তারপর শব্দের জন্যে আর ঘুমোতে পারিনি, তাই নিচে নেমে এসেছিলাম। কাউকে তখন দেখেছিলেন? কাউকে দেখিনি, ঝড়ের শব্দ ছাড়া কিছু শুনতেও পাইনি। তবে আমার পর এসেছিলেন শরৎবাবু। উনিও শব্দে ঘুমোতে পারছিলেন না। দারোগা সরকারের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, এ বাড়িতে আর কে কে আছে? 2 জন চাকর আর একটা ঠাকুর। মোটর ড্রাইভারটার বাড়ি কাছেই, সে সকালে আসে, রাতে চলে যায়। কোথায় খাওয়া দাওয়া করে? এখানেই। বলতে পারেন এখানেই খাওয়া দাওয়া করে আর কি। দারোগাবাবু বললেন, আপনার বাবু এত রাত অবধি কি করছিলেন? তা জানি না, তবে মাস কয়েক থেকে উনি রাতে ভালো ঘুমোতে পারতেন না, প্রায় রাত জেগে পড়াশোনা করতেন। আচ্ছা, উনি এরকম বিপদে রাত কোনোদিন পেয়েছিলেন? কোনোদিন বলেছিলেন এরকম বিপদ হতে পারে? আমার কাছে তো বলেননি, আমি সরকার, আমার কাছে মনের কথা বলবেন কেন? তবে কার কাছে বলতেন বলতে বলতে পারেন? বলে দারোগাবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালেন। বন্ধু বান্ধবের কাছে হবে। ওর বন্ধু কে?
অনেকে অনেকেই বাবুর সঙ্গে গল্প করতে আসতেন। বড় লোক অনেকের সঙ্গে আলাপ ছিল। এরা কে? ইনি সুরেশ বাবু। ইনি আমার বাবুর বন্ধু, পেশোয়ারে থাকেন। দিন কয়েক হলো বেড়াতে এসেছেন। উনি বাবুর আত্মীয়, শিলংয়ে থাকেন। আজ সন্ধ্যে থেকে ওর মনের অবস্থা কেমন ছিল জানেন? আমি ভাড়া আদায়ে বেরিয়েছিলাম, রাত 10টায় ফিরেছি। দারোগাবু সুরেশের দিকে ফিরে বললেন, আপনার সঙ্গে শেষ কখন দেখা হয়? রাত 9টায়। রাত 8টায় আমরা একসঙ্গে খাই। তারপর 1 ঘন্টা গল্প করেছিলাম। তখন কি ওর উদ্বেগের কোনো ভাব দেখেছিলেন? সে বিষয়ে স্পষ্ট করে কিছু বুঝতে পারিনি, তবে কেমন উন্মনা মনে হচ্ছিল। আগে আমি ওকে কখনো এরকম দেখিনি। দারোগাবাবু তারপর শরতের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, আপনার সঙ্গে ওর কখন শেষ দেখা হয়? রাত 8:30টায়। আপনার কি অনুমান হয়েছিল? অথবা ওর সঙ্গে কথাবার্তায় কি কিছু বুঝতে পেরেছিলেন যে উনি জানেন ওর জীবননাশ হতে পারে? তখন যেরকম দেখেছিলাম তাতে সে ধারণা করতে পারিনি বটে, তবে এখনকার অবস্থা দেখে বলা যেতে পারে উনি এইরকমই আশঙ্কা করেছিলেন। দারোগাবু একটু চিন্তিত হয়ে পড়লেন। তারপর আবার বললেন, বলুন তো শরৎবাবু, ওর সঙ্গে আপনার কতদিন অন্তর দেখা হয়? ঠিক নেই, মাসে 2-1বার তো বটেই। কারবারের কাজে আমাকে প্রায়ই আসতে হয়। উনি কি বরাবরই এরকম অস্থির ছিলেন? না, সুরেশবাবু যা বলছেন তা ঠিক। উনি আগে এরকম ছিলেন না। আচ্ছা, কবে থেকে আপনি তাকে এরকম দেখছিলেন? তা 1-2 মাস হবে। মধ্যপ্রদেশের এক শহরে একটা খুন হবার পরেই ওকে কেমন একটু বিচলিত দেখেছি। কি রকম? সে আবার কি? দারোগাবাবুর চোখ দুটো জ্বলে উঠল। সেখানে উনি গিয়েছিলেন বেড়াতে। তখন ওর এক বন্ধুকে একজন খুন করে। বন্ধুটির নাম ছিল হরিশ সমাদ্দার। সমাদ্দার যে হোটেলে ছিল সেই হোটেলে উনিও গিয়ে উঠেছিলেন। তারপর সমাদ্দারকে একজন সাহেব বেশি বাঙালি গুলি করে। যে লোকটা তাকে গুলি করে তার নাম উপেন চন্দ্র। তার সঙ্গে ওর পরিচয় ছিল। উপেন ধরা পড়ে, কিন্তু কি করে যেন হাজত থেকে পালিয়ে যায়। এ খবর কি আপনি জানেন না? বলে যান। উপেন তো আর ধরা পড়েনি বলে শরৎবাবু চুপ করলেন। দারোগাবাবু তারই দিকে আর একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, ওর কোনো শত্রু ছিল? এমন কথা কোনোদিন বলেছেন বলে তো আমার মনে হয় না। আচ্ছা, উনি বিয়ে করেননি কেন? জানি না। দারোগাবাবু তারপর সুরেশকে বললেন, আপনি কি প্রায়শই ওর সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন? না, সে সম্ভাবনা খুবই কম ছিল, কেননা আমি থাকি ভারতের এক প্রান্তে। ছুটি বড় একটা পাইও না। আরও নিজেই আমার ওখানে যেত, হয়তো বছরে একবার। দারোগাবাবু চুপ করলেন। তার একটু পরেই বললেন, আপাতত আপনাদের আর দরকার নেই, তবে চাকর বাকররা কেউ যেন কোথাও না যায়। পরে সকলকে আর একবার দরকার হতে পারে। আপনারা এখন বাইরে যান, আমি ঘরখানা ভালো করে পরীক্ষা করে দেখি। সকালে বার হয়ে গেল। দারোগাবু পরীক্ষা করতে লাগলেন। দরজায় দাঁড়িয়ে রইল কনস্টেবল। দারোগাবু দেখতে লাগলেন আরাম চেয়ারের পাশে একখানি ছোট টেবিলের ওপর একখানি বই খোলা পড়ে আছে। বোঝা যাচ্ছে অমল বইখানি পড়ছিল। খোলা জানলাটার দিকে সে পেছন ফিরে বসেছিল। খুনিটা হয়তো সোজা ঘরে ঢুকেছে। সে ঢুকতেই অমল বইটি নামিয়ে রেখে খুনিটার মুখের দিকে তাকিয়েছিল। সঙ্গে সঙ্গে কপাল লক্ষ্য করে গুলি করেছে।
গুলি লাগতেই কার্পেটের উপর ওইভাবে যেমন করে আছে সেরকম করে পড়ে গেছে। পিস্তলের আওয়াজ হয়তো বাজ পড়ার শব্দে গেছে ডুবে। ঘটনাটা খুব সহজ নয়, এর ভেতর কিছু একটা আছে। খুনিকে খুঁজে পাওয়া কঠিন হবে। তারপর কিছুক্ষণ চিন্তা করে একটা কনস্টেবলকে ডেকে বললেন, আচ্ছা দেখো তো এর পকেটে কি আছে। কনস্টেবলটা এগিয়ে এসে অমলের পাশে হাঁটু কেড়ে বসে তার পোশাক তল্লাশ করতে লাগলো। জামার পকেট হাতড়ে প্রথমেই পেল একটি রুমাল, দুটো চুরুট ও এক বাক্স দেশলাই। তারপর আর এক পকেটে পেল এক গোছা চাবি ও খান কয়েক নোট। আধুলি, সিকি, আনি পকেট দিয়ে জিনিস টেনে বার করে বলে উঠল, ইয়ে কেয়া? দারোগাবু দেখলেন একটি রিভলভার। তিনি সেটা কনস্টেবলটার হাত থেকে নিয়ে পরীক্ষা করে দেখলেন। তার 6টি খোপেই 6টি গুলি ভরা। ও, দেখা যাচ্ছে এরকম একটা কিছু হবে তা উনি বুঝতে পেরেছিলেন। তবে রিভলভারটা ব্যবহার করবার সময় পাননি। আচ্ছা আর কি আছে দেখো তো। আর এক পকেটে ছিল কতগুলো চিঠি। দারোগাবু চিঠিগুলো কনস্টেবলের হাত থেকে নিয়ে আলোয় পরীক্ষা করতে লাগলেন। তারপরই বলে উঠলেন, আরে পাওয়া গেছে, এই যে একখানা টাইপ করা চিঠি। এতেই খুনিকে কেন খুন করেছে তা পাওয়া যাবে। আমাদের গোয়েন্দা বিভাগের খোরাক খাসা। তিনি কাগজখানি পড়ে সাবধানে ভাঁজ করে চিঠিগুলো একখানি খামে পুরে পকেটে রাখলেন। এরপর ঘরখানি আরও কিছুক্ষণ পরীক্ষা করে বেরিয়ে গেলেন। বেশ কিছুদিন পর ভোরের দিকে তারা তখন মোটরে ফিরছে। মুখার্জি জিজ্ঞেস করলেন, শরতী যে খুনি এটা কি করে ধরতে পেরেছিলেন মিস্টার গুপ্ত? আপনার কথার উত্তর দেবার আগে একটা কাজের ফয়সালা করা যায়। চন্দ্রের কি হবে? আপনি নিশ্চয়ই তার বিরুদ্ধে আর মামলা চালাবেন না? না, শরৎরাই সে পথ বন্ধ করে দিল। মিস্টার শুক্লেও বোধ হয় আর এগোবেন না। এগোবার উপায় নেই। গুপ্ত বললেন, মিস্টার মুখার্জি, এবার আপনার প্রশ্নের উত্তর দিই। যখন খবর পাই শরৎ রায়কে কে গুলি করেছে, তখনই আমার সন্দেহ হয় এটাও সাজানো। ওর জামার হাতায় যে লোকটা গুলি করেছিল সে ওই অলি মোহাম্মদ। আপনি জানেন না, কিন্তু আমি ওর ঘর থেকে রায়ের পিস্তলটা সরিয়েছি, তাতে গুলি চালাবার চিহ্ন আছে। কি বলছেন? আজই আপনাকে দেখাবো। আর ও সেই ড্রাইভারটাও সরে পড়েছে আপনার সহকারীর চোখে ধুলো দিয়ে। শরৎ রায় যে মাকড়সা এটা আমি আবিষ্কার করি তখনই। ওর ওপর আমার কড়া নজর ছিল। ও থানায় খবর দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছিল সত্যি, কিন্তু যেখানে এসেছিল সেখানে থেকে আমার লোক টেলিফোন করেছিল। সে ছিল ওর পিছু পিছু। লোকটা ছিল ভারী চালাক। কতবার আমায় চোখ ধুলো দিয়েছে। যাক, একটু শান্তিতে ঘুমোতে পারবো। এখনো নয়, আগে বড় কর্তার কাছ থেকে চন্দ্র সম্বন্ধে অভয় নিতে হবে। তারপর শুক্ল বলে, আমার মনে শান্তি এসেছে, এবার হালকা মনে দেশে ফিরে যেতে পারি। আমার রবিবারের পার্টিতে যোগ দেবার পর যাবেন, তার আগে নয়। শুক্ল হাসতে হাসতে বলেন, আচ্ছা